হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবার অনুরোধে আজকে আমি ফার্স্ট একটা ভিডিও করতেছি আমাদের এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের একটা চ্যাপ্টার নিয়ে। তো করোনার কারণে আসলে সবাই গৃহবন্দী, পড়াশোনার তো মনে হয় না যে ঠিক ঠিকানা আছে, কোচিং ব্যাচ অফ। তো সবার রিকোয়েস্ট যে ভাইয়া কিছু টিউটোরিয়াল যদি করেন তাহলে সেক্ষেত্রে আমাদের একটু উপকার হয়। টিউটোরিয়ালগুলো থেকে আমাদের যে ইন্টারনাল কিছু প্রবলেম থাকে, ছোটোখাটো বিষয়, এমনিতে চ্যাপ্টার তো কমপ্লিট করা আছে, ছোটোখাটো কিছু বিষয় যেগুলো আমরা প্রায় বারবারই ভুল করে থাকি, তো ওই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। এই কারণে ভাইয়া কিছু চ্যাপ্টার নিয়ে যদি ডিসকাস করেন, ভিডিও করেন, টিউটোরিয়াল করেন তাহলে ভাইয়া ভালো হয়। তো ওই রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি আজকে কার্যপত্র চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো কার্যপত্রের যদিও অঙ্কগুলা কিন্তু একটু সময় সাপেক্ষ, টাইম নিডেড বেশি। তো আমি যদি চ্যাপ্টার ভালো করতে চাই তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের এই চ্যাপ্টারের সমন্বয় জাবেদাগুলো খুব ভালো পারতে হবে। সমন্বয় জাবেদা খুবই ইম্পর্ট্যান্ট। সমন্বয় জাবেদা যে পারবে তার জন্য কার্যপত্রে প্রায় 85% কমপ্লিট, সে 85% পারবে। আর সমন্বয় জাবেদাগুলো যদি জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কার্যপত্রে আমি ভুল আর ভুল, কারণ জাবেদাগুলোই যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমি কমপ্লিট একটা কার্যপত্র কমপ্লিট করতে পারবো না। তো এই জন্য আমি আজকে সমন্বয় জাবেদা, তো আসলে কার্যপত্র অনেকগুলো থাকে, তো সবার আসলে কনফিউশন যে জিনিসটা বেশি সেটা হচ্ছে অগ্রিমের মধ্যে। এই অগ্রিম রিলেটেড যে সমন্বয় জাবেদাগুলো আছে, এই অগ্রিম সমন্বয় জাবেদাগুলোর মধ্যে অনেকেরই কনফিউশন থাকে, যে অনেক সময় দেখা যায় যে জাবেদা ডেবিট ক্রেডিটের মধ্যে ভুল করে ফেলে, যে অগ্রিম ডেবিট হবে না ক্রেডিট হবে, ব্যয় ডেবিট হবে না ক্রেডিট হবে, আয় ডেবিট হবে না ক্রেডিট হবে, এগুলো নিয়েই তাদের নানা ধরনের প্রবলেম বা কনফিউশন থাকে। তো সেজন্য আমি আজকে কিছু টেকনিকের মাধ্যমে কীভাবে অগ্রিম রিলেটেড জাবেদাগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে একটু পরিচয় করাই দিই অগ্রিম খরচ জিনিসটা কী। আমরা জানি খরচ মানে ব্যয়। অ্যাকাউন্টিং এই জগৎটাতে খরচ, আয়, লাভ, দায়, সম্পদ এগুলো আমরা ক্লাস 9 থেকে পরিচিত। তো নর্মালি আমরা যেটা বলে থাকি খরচ, এটা আমরা প্রতিষ্ঠানের একটা ম্যান্ডেটরি এবং নেসেসারি একটা বিষয় যে আমাদের প্রতিষ্ঠানে খরচ করতেই হবে। তো যে জিনিসটা একটু নোটেড আছে, যেমন আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো করার সময় আমরা আমাদের হিসাবগুলোকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, যেটাকে আমরা সাধারণত বলে থাকি দুতরফা দাখিলা পদ্ধতি। মানে প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। তো আমরা বেসিক্যালি যেটা করি, আমরা ডেবিট দিকে ব্যয় বসাই, ক্ষতি থাকলে সেটা বসাই, সম্পদ যদি থাকে সেটা বসাই। আর ক্রেডিট দিকে যেটা করি, আয় বসাই, লাভ বসাই এবং দায় বসিয়ে থাকি। মানে প্রতিষ্ঠানের যদি খরচ হয়, মানে ব্যয় হয়, তাহলে আমরা সেটা ডেবিট দিকে বসাই, ক্ষতি হলে ডেবিট দিকে বসাই, সম্পদ হলে সেটা ডেবিট দিকে বসাই, আর আয়, লাভ, দায় এই তিনটা এন্ট্রিকে আমরা ক্রেডিট দিকে বসাই। তো সব কিছুর একটা ধর্ম আছে, যেমন চুম্বকের একটা ধর্ম আছে। চুম্বকের ধর্ম কি? চুম্বক তার সমধর্মী চার্জকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীত ধর্মী হলে সে আকর্ষণ করে। অত সমধর্মী হলে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করে, এটা হচ্ছে চুম্বকের একটা ধর্ম। একইভাবে ডেবিট আর ক্রেডিটে এন্ট্রি বসার ক্ষেত্রেও কিছু ধর্ম আছে। যেমন আমি যদি বলি ব্যয়ের ধর্ম ডেবিটে বসা, ক্ষতির ধর্ম ডেবিটে বসা, সম্পদের ধর্ম ডেবিটে বসা, আয়ের ধর্ম ক্রেডিটে বসা, লাভের ধর্ম ক্রেডিটে বসা, দায়ের ধর্ম ক্রেডিটে বসা। অর্থাৎ এদের উৎপত্তিটাই হচ্ছে এবং স্থলটাই হচ্ছে ক্রেডিট বা ডেবিট, এরকম ফিক্সড। কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে, ভাইয়া যন্ত্রপাতি যদি একটা সম্পদ হয় তাহলে সেটা অনেক সময় ডেবিটেও বসতে দেখি, ক্রেডিটেও বসতে দেখি, কেন? এই যে ডেবিট ক্রেডিট উভয় দিকে বসতে দেখি, সেটার পেছনে হচ্ছে কারণ বাড়লে বা কমলে। সম্পদ সাধারণত ডেবিটে বসে, কিন্তু যদি সেটা বাড়ে ডেবিটেই থাকবে, কমলে সেটা ক্রেডিট দিকে যাবে। অর্থাৎ বাড়া কমার উপর তার পজিশন, তার স্থান পরিবর্তন হয়। তো এক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে কোনো ব্যয় ডেবিট দিকে বসে। এখন
এটা এটা আমি নলেজে দেওয়ার পেছনে কারণ আমি অগ্রিম খরচটা একটু ব্যাখ্যা করতে চাই। জিনিসটা কি, সাধারণত খরচ ডেবিট, আপনি যদি কোনো খরচের টাকা অ্যাডভান্স দিয়ে দেন, মানে অগ্রিম দিয়ে দেন, তখন কি সেটাকে আপনি খরচ বা ব্যয় বলবেন নাকি সম্পদ বলবেন? আমাদের এখানে লেখা আছে খরচের টাকা যদি আমরা অগ্রিম দেই সেটাকে আমরা সম্পদ বলি। কেন? এক্সাম্পল, সবাই কলেজে পড়ে, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কলেজে পড়ো, এইচএসসি ক্যান্ডিডেট হইতে পারো বা ফার্স্ট ইয়ার হইতে পারো। তো কলেজে তুমি যখন প্রথমে অ্যাডমিশন নিতে গেছো, অ্যাডমিশন ফি এর সাথে তুমি ফার্স্ট মান্থের বেতনটা মানে ফিটাও তুমি দিয়ে দিছো। ধরো তুমি অগাস্টে কলেজে ভর্তি হয়েছো, অগাস্টের 1 তারিখে। তো অগাস্টের 1 তারিখে তুমি যখন ভর্তি হয়েছো, অগাস্টের বেতনটা তুমি অগাস্টের 1 তারিখেই পে করে দিছো। তাহলে ওই সময়টাতে ওই বেতনটা কি তোমার জন্য খরচ নাকি সম্পদ? এখানে একটা প্রশ্ন থাকে। আমরা বলি ওই বেতনটা তোমার জন্য সম্পদ, তার পেছনে কারণ অগাস্ট মান্থের বেতন তুমি দিচ্ছ, কিন্তু অগাস্ট মান্থ তো শেষ হয় নাই, মাসটা সবে শুরু, শেষ হলে মেয়াদটা শেষ হলে তোমার সেটা ব্যয় হবে, কিন্তু মেয়াদ তো শেষ হয় না, তুমি তো এখনও কলেজে পড়োই নাই, অগাস্টে এখনও ক্লাস করোই নাই। তাইলে অগাস্ট মাসের 1 তারিখে তুমি যে টাকাটা কলেজে দিছো বেতন হিসেবে, ওই টাকাটা তোমার জন্য সম্পদ। কেন সম্পদ? কারণ তুমি কোনো খরচের টাকা অগ্রিম দিয়ে দিছো, আগে দিয়ে দিছো, মেয়াদ শেষ হওয়ার আগে দিয়ে দিছো। তাহলে এই জায়গা থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো, খরচের টাকা অগ্রিম দিয়ে দিলে সেটা ব্যবসার জন্য সম্পদ। তবে এই সম্পদটা কখন খরচ হবে? যখন অগাস্ট মাসের 1 তারিখ থেকে যেতে যেতে এটা যখন অগাস্ট মাস শেষ হবে, অগাস্টের পরে যখন সেপ্টেম্বর আসবে, তখন এই তোমার অগ্রিম খরচটা সম্পদ থেকে হয়ে যাবে ব্যয়। কারণ মাস শেষ, মেয়াদ শেষ। তখন আমরা যেটা বলি সম্পদের মেয়াদ শেষ হইলে সেটা হয়ে যায় ব্যয় বা খরচ। তাহলে অগ্রিম খরচ হচ্ছে সম্পদ। এবার আমরা কথা বলবো অগ্রিম আয় নিয়ে। আয় সাধারণত ক্রেডিটে বসে, এটা আমরা জানি। তো আয়ের টাকা যদি আমি অগ্রিম নিয়ে নেই, সেটা কিন্তু ব্যবসার জন্য একটা দায়। কারণ আয় তখনই নেওয়া যায় যখন আমি সেবা প্রদান করে ফেলবো, কিন্তু সেবা তো প্রদান করি না বা পণ্য বিক্রি করি না, তার আগে যদি আমি আয়ের টাকা নিয়ে ফেলি তাহলে সেটা আমার জন্য দায়। তো অগ্রিম আয়কে আমরা সাধারণত দায় বলে থাকি। যদি এক্সাম্পল দেই, আমি খরচ বোঝানোর জন্য কলেজের বেতনের এক্সাম্পল দিচ্ছিলাম, যে কলেজ কর্তৃপক্ষ আমার থেকে প্রথমে 1 মাসের বেতন অগাস্টের 1 তারিখে আমার থেকে 1 মাসের বেতন নিয়ে নিল। তো কলেজের জন্য কিন্তু এই বেতনটা আয়। তো কলেজ যখন তোমার কাছ থেকে 1 মাসের বেতন অগ্রিম নিয়ে নিল, কলেজের জন্য এটা দায় যতক্ষণ পর্যন্ত মেয়াদ শেষ না হচ্ছে। আর যদি অগাস্ট মাসটা শেষ হয়ে যায়, তখন এই দায়টা কলেজের জন্য হয়ে যাবে আয়। আমরা জানি মেয়াদ শেষ হইলে দায় হয়ে যায় আয়। তো এই ছিল অগ্রিম খরচ আর অগ্রিম আয় নিয়ে। সম্পদ কেন, দায় কেন, আমি একটু ব্যাখ্যা করলাম। এবার টেকনিক্যালি শিখব কিভাবে আমি অগ্রিমের সমন্বয় জাবেদাগুলো করতে পারি। সেজন্য আমি তোমাদেরকে ভিত্তি ধরে কিছু টেকনিক দেখাই। ভিত্তি হচ্ছে 4 ধরনের, যেমন ব্যয় ভিত্তি, সম্পদ ভিত্তি, আয় ভিত্তি, দায় ভিত্তি। এটা বলার আগে আমি এখানে আরেকটু আইডিয়া দিই। ব্যয়ের সাথে সম্পদের একটা সম্পর্ক আছে, আয়ের সাথে দায়ের একটা সম্পর্ক আছে। সম্পদের মেয়াদ শেষ হলে সেটা হয়ে যায় খরচ বা ব্যয়, আর দায় থেকে সৃষ্টি হয় আয়। তো এখন হলো কি, আমরা কি করছি, এই সম্পদ, দায়, খরচ, আয়, এই 4টা উপাদানকে 4টা ভিত্তি ধরছি। প্রথমটা ব্যয় ভিত্তি, সম্পদ ভিত্তি, আয় ভিত্তি, দায় ভিত্তি। এটা কিন্তু আমি টেকনিক বলছি কীভাবে আমি জাবেদাটা ইজিলি সলভ করতে পারি। প্রথমে ধরলাম ব্যয় ভিত্তি। আমার প্রশ্ন, ব্যয় কোথায় বসে? স্ট্রেইট অ্যান্সার, ব্যয় বসে ডেবিট দিকে। তাহলে ব্যয় ভিত্তিতে আমরা যেটা করব, ব্যয়কে ডেবিটে লিখব না, আমরা ব্যয়কে লিখব ক্রেডিট। এটা হচ্ছে আমার ফর্মুলা। ব্যয় ভিত্তিতে নর্মালি ব্যয় বসে ডেবিট, কিন্তু ব্যয় ভিত্তিতে ব্যয়কে বসাবো ক্রেডিট। তাহলে ভাইয়া পরের ভিত্তির নাম কি? সম্পদ ভিত্তি। তাহলে সম্পদ ভিত্তিতে নর্মালি সম্পদ কোথায় বসে? ডেবিট দিকে, কিন্তু সম্পদ ভিত্তিতে সম্পদকে বসাবো ক্রেডিট। এই 2টা জিনিস যদি ক্লিয়ার হয় তাহলে বাকিটা খুব ইজি। ব্যয় ভিত্তিতে ব্যয় সাধারণত ডেবিটে বসে, কিন্তু ব্যয় ভিত্তিতে ব্যয় হবে ক্রেডিট।
সম্পদ সাধারণত ডেবিটে বসে, কিন্তু সম্পদ ভিত্তিতে সম্পদ হবে ক্রেডিট, কথাটাই। এবার ভাইয়া বললেন ব্যয় ভিত্তিতে ব্যয় ক্রেডিট, তো সম্পদ ডেবিট কেমন হলো? এই যে এই জায়গায় একটা কথা বলছিলাম, ব্যয়ের সাথে সম্পর্ক কার? সম্পদের। ব্যয়ের সাথে যদি সম্পদের সম্পর্ক হয়, ব্যয় ভিত্তিতে আমি ব্যয় ক্রেডিট লিখলে সম্পদ লিখব ডেবিট, আর সম্পদ ভিত্তিতে সম্পদ যদি ক্রেডিট লিখি, ডেবিট লিখব ব্যয়। অর্থাৎ আমি যদি একটা পাশ কনফার্ম করতে পারি, আর একটা পাশ তো আমার জানা আছে, কারণ আমি জানি ব্যয়ের সাথে সম্পর্কটা হচ্ছে সম্পদের। তো ভিত্তি আমি দুটো বললাম। এবার আসবো আয় ভিত্তি। এবার আসলাম আয় ভিত্তি। আয় ভিত্তিতে আমরা নর্মালি জানি আয় বসে ক্রেডিট বসে, তো কিন্তু আয় ভিত্তির বেলা আমি বলছি যে বিপরীতটা হবে। আয় যদি ক্রেডিটে বসে, কিন্তু আয় ভিত্তির বেলা আমরা আয়কে ক্রেডিটে লিখব না, লিখব ডেবিট। আচ্ছা, আর দায় ভিত্তি, ডেবিট কনফার্ম। দায় ভিত্তিতে আমরা নর্মালি জানি দায় বসে ক্রেডিট দিকে, কিন্তু দায় ভিত্তিতে আমরা দায়টাকে বসাবো ডেবিট দিকে, বিপরীত। ওই যে এখানে যেভাবে বলছিলাম, ব্যয় ভিত্তিতে ব্যয় হবে, ব্যয় নর্মালি ডেবিটে হয়, কিন্তু ব্যয় ভিত্তিতে ব্যয় হবে ক্রেডিটে, এই যে বিপরীত দিকটা। তাহলে আমরা এই দুটো ভিত্তিরই ডেবিট পাসটা কনফার্ম করে ফেলছে। এখন ক্রেডিট পাস কী হবে? আমি বলছিলাম একটু আগে, ব্যয়ের সাথে সম্পদের সম্পর্ক আর আয়ের সাথে দায়ের সম্পর্ক। তাহলে আমি যখন বললাম আয় ভিত্তিতে আয় ডেবিট, তাহলে আয়ের সাথে কার সম্পর্ক? দায়, তাহলে দায় হবে ক্রেডিট। আর যখন বললাম দায় ভিত্তি, দায় ভিত্তিতে দায় ডেবিট, তো দায়ের সাথে কার সম্পর্ক? আয়ের সম্পর্ক, তাহলে আয় হবে ক্রেডিট। এই ভিত্তিগুলো আমরা মনে রাখবো। আমি যেভাবে বুঝাই দিচ্ছি টেকনিক্যালি, ভিত্তি ধরো ব্যয় ভিত্তি হলে আমি ব্যয়কে নর্মালি ডেবিট, সেটা ক্রেডিট করব। আয় ভিত্তিতে আয় নর্মালি ক্রেডিট হয়, সেটাকে আমরা ডেবিট করব। এই ফর্মুলাটা মনে রাখলাম। এটা যদি মনে থাকে, আমরা অগ্রিমের যে কোনো জাবেদা ইজিলি সলভ করতে পারবো। আর এখন আমি একটা অঙ্ক করে জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝাতে চাই যে আসলে ভিত্তিটা আমরা কিভাবে ধরলাম। এমনি এখানে বললে এই জিনিসটা তুমি জানার পরে অঙ্কের প্র্যাকটিক্যাল ছাড়া তুমি কখনো সলভ করতে পারবে না। এই জন্য আমি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। বলছিলাম প্র্যাকটিক্যালি, আমি এখানে একটা কোয়েশ্চেন লিখছি, এটা একটা বোর্ডের। আমি জাস্ট একটা নমুনা কোয়েশ্চেন দিচ্ছি যাতে আমি ইজিলি অগ্রিম বিষয়টা, ওই ভিত্তি বিষয়টা ক্লিয়ার করতে পারি। আমাদের অঙ্কটা হচ্ছে তিশা সার্ভিসিং এর একটা রেওয়া মিল এখানে দেওয়া আছে। আমি ছোট্ট করে রেওয়া মিলটা দেখাইছি আমার কাজটা আমি বোঝানোর জন্য। এন্ট্রি দেখতে পাচ্ছি নগদ আছে, অগ্রিম বীমা আছে, ভাড়া আছে, সেবা আয় আছে। আর নিচে সমন্বয়, যদিও 4, 5টা 6টা সমন্বয় থাকে সমন্বয় যাবে কার্যপত্র করার সময়, কিন্তু আমি একটা সমন্বয় দিছি। সমন্বয়টা হচ্ছে এমন, অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা, মানে আমার প্রতিষ্ঠান বিমার টাকা অগ্রিম দিয়ে দিছিল 15,000, এর মধ্যে 10,000 টাকা অতিক্রান্ত হয়েছে। এই অতিক্রান্ত, এটার আরেকটা নাম আছে মেয়াদ উত্তীর্ণ, আরেকটা নাম আছে নিঃশেষিত। অনেক সময় অঙ্কে বলতে পারে অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে, বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, বা নিঃশেষিত হয়েছে। অর্থাৎ অগ্রিম বীমার মেয়াদ শেষ হয়েছে, বা অতিক্রান্ত হয়েছে, বা নিঃশেষিত হয়েছে। তো বুঝেই নিলাম এটা অগ্রিমের একটা জাবেদা হবে। তো বীমাটাকে একটু জানতে হবে। বীমাটা হচ্ছে খরচ বা ব্যয়। আচ্ছা, তাহলে অগ্রিম বীমাটা কি? অগ্রিম খরচ সম্পদ। তাহলে আমার রেওয়া মিলে এই যে অগ্রিম বীমা দিছে, এটা হচ্ছে সম্পদ। এটা যদি সম্পদ হয়, তাহলে আমার ভিত্তি হবে সম্পদ ভিত্তি। তাহলে আমি এই জাবেদাটা সম্পদ ভিত্তির জাবেদায় দিব। তাহলে সম্পদ ভিত্তির জাবেদা কি? সম্পদ ভিত্তির জাবেদা হচ্ছে সম্পদ সাধারণত ডেবিট, কিন্তু সম্পদ ভিত্তিতে সম্পদ হবে ক্রেডিট। আর সম্পদের সাথে আমরা পড়ছিলাম ব্যয়ের সম্পর্ক, ব্যয় হবে ডেবিট। তাহলে এই জাবেদাটা হলো কি? ব্যয় ডেবিট সম্পদ ক্রেডিট। আমরা কি এভাবে লিখে দিব? এভাবে লিখবো না, এটা জাস্ট টেকনিক। এটা ফলো করে আমরা এখন জাবেদা সাজাবো। আমার সম্পদের নাম কি? অগ্রিম বীমা। তাহলে এই সম্পদের জায়গায় আমি লিখব অগ্রিম বীমা। আর বলছিলাম ব্যয়, আমার ব্যয়টার নাম কি? বীমা। এই জায়গায় লিখব বীমা। এই তাহলে জাবেদাটা দাঁড়াচ্ছে বীমা ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো এই হচ্ছে ভিত্তি সিস্টেমটা। এখন বলতে পারো ভাইয়া
অনেক সময় এখানে আপনি সম্পদ ভিত্তি বললেন, তো ব্যয় ভিত্তি থাকলে কেমনে বুঝবো, সেটা কিভাবে করব? দেখো এখানে একটা ভাড়া আছে, ভাড়াটা কি? ব্যয়। যদি নিচে জাবেদা দেওয়া হয়, সমন্বয় লেখা হয় ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 10,000 টাকা। ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 10,000 টাকা। এখন আমি দেখব, যেহেতু অগ্রিম দেখলাম, তাহলে এটা অগ্রিম রিলেটেড একটা সমন্বয় জাবেদা। আমার রেওয়া মিলে কি আছে? আমার রেওয়া মিলে আছে ভাড়া। এটা কি? এটা একটা ব্যয়। তাহলে ভিত্তি কি হবে? ব্যয় ভিত্তি। তাহলে লিখলাম ব্যয় ভিত্তি। তাহলে ব্যয় ভিত্তির যাবে দেখি, নর্মালি আমরা জানি ব্যয় হয় ডেবিট, তাহলে ব্যয় ভিত্তিতে ব্যয় হবে ক্রেডিট, একটু আগে বলছিলাম। তাহলে ব্যয় হলো ক্রেডিট আর ডেবিট হবে সম্পদ, কারণ বলছি ব্যয়ের সাথে সম্পদের সম্পর্ক। তাহলে ব্যয় ভিত্তির জাবেদা হচ্ছে সম্পদ হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। এখন আমি ব্যয় আর সম্পদ তো লিখবো না, এই জায়গায় আমি আমার ব্যয় এবং সম্পদের নামটা লিখবো। তাহলে হয় কি, ব্যয়ের জায়গায় মুছে দিলাম আমার ব্যয়ের নাম ভাড়া, সম্পদ মুছে দিলাম, আমার সম্পদের নাম কি হবে? সম্পদের নাম তো এখানে দেওয়া নাই। হ্যাঁ, ভাড়ার সাথে অগ্রিম কথাটা যদি আমি যোগ করি তখন হয়ে যাবে সম্পদ। যেভাবে এখানে শিখছিলাম, বিমার সাথে অগ্রিম বসলে সেটা হয়ে যায় সম্পদ। তাহলে অগ্রিমের ভাড়ার সাথে যদি অগ্রিম কথাটা ইউজ করি তখন আর সেটা ব্যয় হয় না, তখন সেটা হয়ে যায় সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। যদি জাবেদাটা হয় ব্যয় ভিত্তিতে, যদি জাবেদাটা করি তাহলে হচ্ছে কি অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। আমি এই অঙ্কটার মাধ্যমে আমি দুটো ভিত্তি চেনাইলাম, একটা হচ্ছে সম্পদ ভিত্তি আর একটা হচ্ছে ব্যয় ভিত্তি। এবার দেখাবো আয় ভিত্তি এবং দায় ভিত্তি। আমরা অলরেডি দুটো ভিত্তি ডিসকাস করে ফেলেছি, একটা হচ্ছে ব্যয় ভিত্তি, একটা সম্পদ ভিত্তি। বাকি ছিল দুইটা ভিত্তি, একটা আয় এবং দায়। এটা নতুন একটা ওয়ার্ডের সাথে পরিচিত হয়নি, অনুপার্জিত। আমরা একটু আগে যখন ভিত্তির আলোচনা করছিলাম অগ্রিমের কথা বলছিলাম। আসলে ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম বলা হয়, কিন্তু আয়ের ক্ষেত্রে এটাকে বলা হয় অনুপার্জিত। অনুপার্জিত মানে যে আয়ের টাকা এখনও উপার্জিত হয় নাই, মানে ওই আয়ের এখনও মেয়াদ শেষ হয় নাই, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই আয়টাকে আমরা অগ্রিম ধরে নেই, তো অগ্রিমকে অনুপার্জিত বলা হয়। তাহলে দুটো কিন্তু সেম। উপার্জিত না হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে অনুপার্জিত, আর খরচে রূপান্তর না হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে অগ্রিম। তাহলে দুটোই কিন্তু সেম। আমরা আয়ের ক্ষেত্রে অনুপার্জিত বলবো আর ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম বলবো। আয়ের জন্য অনুপার্জিত বলবো, ব্যয়ের জন্য অগ্রিম বলবো। বিষয়টা এইটাই। এবার আসে আমার রেওয়া মিলে কী দেওয়া আছে। সেবায় দেওয়া আছে, আসবাবপত্র দেওয়া আছে, নগদ দেওয়া আছে। সমন্বয়ের মধ্যে বলা আছে অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে দেখতে পাচ্ছি এটা সেবা আয় এই এন্টিটার সাথে রিলেটেড একটা সমন্বয়। আমি এই সমন্বয়টার মধ্যে অনুপার্জিত ওয়ার্ডটা দেখলাম, এটা দেখে বুঝে গেলাম এই জাবেদাটা অগ্রিম রিলেটেড। এই জাবেদাটা অগ্রিম রিলেটেড কি দেখে চিনলাম? অনুপার্জিত। তাহলে এবার আমি খুঁজবো আমার এই বক্সের মধ্যে অনুপার্জিত সেবায় লেখা আছে নাকি সেবায় লেখা আছে। দেখলাম আমার বক্সে লেখা আছে সেবা আয়। আমি যদি বলি এটা কি, হ্যাঁ আমরা বিগত দুটো এন্ট্রি শিখছিলাম, ভাড়া দিয়ে একটা পাইছিলাম, বেতন দিয়ে একটা পাইছিলাম। যদি বলি সেবা এটা কি, তাহলে এটা একটা আয়। তাহলে আমার ভিত্তির নাম কি হবে? আয় ভিত্তি। তাহলে কনফার্ম যে আমার এই জাবেদাটা হচ্ছে আয় ভিত্তির জাবেদা। তো আয় ভিত্তির জাবেদাটা কি ছিল একটু দেখে নেই। আয় ভিত্তির জাবেদাটা ছিল আয় হবে ডেবিট আর আয়ের সাথে দায়ের সম্পর্ক, দায় হবে ক্রেডিট। এটা ছিল জাবেদা। এখন আমরা আয় আর দায়ের জায়গায় আমাদের এন্ট্রিটার নাম বসাই দেই, আমাদের হিসাবের নামটা বসাই। আয়ের জায়গায় হবে সেবা আয় আর দায়ের জায়গায় হবে, এখন সেবা আয়ের সাথে আমি কি কোন ওয়ার্ডটা ইউজ করলে সেটা দায় হবে। আমি যদি অনুপার্জিত শব্দটা ব্যবহার করি,
অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। তাহলে জাবেদাটা দাঁড়াচ্ছে সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। অর্থাৎ সেবা আয়ের মধ্যে অনুপার্জিত সেবা অন্তর্ভুক্ত থাকার কারণে একদিকে সেবা আয় কমে গেছে, আয় কমছে, আয় কমলে ডেবিট হয়, আর দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট হয়। অলরেডি আমরা 3টা ভিত্তি শেষ করছি, ব্যয় ভিত্তি, সম্পদ ভিত্তি এবং আয় ভিত্তি। এবার আরেকটা প্যাটার্নে আমাদের যে উপাদানগুলো দেওয়া আছে, যে হিসাবগুলো দেওয়া আছে, অনুপার্জিত সেবায় আছে 8,000 টাকা, আসবাবপত্র আছে 1,40,000, নগদ আছে, মূলধন আছে। সমন্বয়টা কী দেওয়া আছে একটু দেখি। অনুপার্জিত সেবা আয়ের 6,000 টাকা অর্জিত হয়েছে, মানে অনুপার্জিত সেবা আয়ের মধ্যে যত টাকা অনুপার্জিত সেবা আয় হোক না কেন তার 6,000 টাকা অর্জিত হয়েছে, মানে ওই দায়ের মেয়াদ শেষ হয়েছে। এবার আসি, তাহলে অনুপার্জিত সেবা আয় এই কথাটার সাথে আমার এই এন্ট্রির সাথে মিল আছে। দেখে বুঝলাম, অনুপার্জিত এই ওয়ার্ডটা দেখে বুঝলাম যে এটা অগ্রিম রিলেটেড একটা জাবেদা হবে। তাহলে এবার আমি আমার রেওয়া মিলের এন্ট্রিটার দিকে তাকাই, এটা কি লেখা আছে। সেবায় অনুপার্জিত মানে সেবায় অগ্রিম, আয় অগ্রিম হলে সেটাকে আমরা দায় বলে থাকি। আয় অগ্রিম হলে সেটাকে আমরা কি বলি? দায়। তাহলে এই হিসাবের মাধ্যমে বুঝে নিলাম এটা হচ্ছে দায় ভিত্তি। তাহলে দায় ভিত্তির জাবেদা কি? দায় ভিত্তির জাবেদা হচ্ছে দায় হবে ডেবিট আর আয় হবে ক্রেডিট। ওই যে আমরা শিখছিলাম দায় সাধারণত ক্রেডিটে বসে, কিন্তু ভিত্তি চিন্তা করলে দায়টা হবে ডেবিট, বিপরীত। আর দায়ের সাথে আয়ের সম্পর্ক, তাই আয় হবে ক্রেডিট। এবার আমি এই দায় আর আয়ের জায়গায় যদি আমি আমার হিসাবের নামটা বসাই, তাহলে কীভাবে বসাবো? দায়। শুধু সেবায় বললে কিন্তু দায় হবে না, তার সাথে অনুপার্জিত যদি আমি অ্যাটাচ করি তখন সেটা হয়ে যাচ্ছে একটা দায় হিসাব। তাহলে এই দায়ের জায়গায় আমি লিখব অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট। আর বলছে ক্রেডিটে হবে আয়, তাহলে আমার আয়টার নাম কি? শুধু সেবা আয়। তাহলে এই জায়গায় লিখব সেবা আয় হিসাব ক্রেডিট। তো আমি যদি এই জায়গাটা বুঝাই দিই, তাহলে হচ্ছে কি, কোনো দায়ের কোনো অংশ যদি অর্জিত হয় তাহলে দায়টা কমবে, দায় কমে। দায়ের কোনো অংশ যদি অর্জিত হয় তখন দায় কমবে, দায় কমলে ডেবিট পাশে বসে। আর দায় যদি কমে যায় তখন আয় বাড়বে, আয় বাড়লে ক্রেডিট পাশে বসে। এটা হচ্ছে ব্যাখ্যা। তবে আমি টেকনিক এবং ব্যাখ্যা দুটোই বললাম, এই দুটোই মনে রাখবা। তাহলে হলো কি, আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম কার্যপত্র চ্যাপ্টারের সমন্বয় জাবেদা করতে গেলে অগ্রিম নিয়ে আমাদের মধ্যে যে কনফিউশন থাকে, এই অগ্রিম বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটা করছি। তো প্রত্যেকটা ভিত্তি তোমরা একটু ভালো করে দেখবা, সাথে এই প্র্যাকটিক্যালটাও দেখবা। যদি কোনো প্রবলেম হয় যে ভাইয়া আমি এই টপিকটা বুঝি নাই, ভিত্তি এটা বুঝি না, ওইটা বুঝি না, সেটা আমাকে অবশ্যই জানাতে হবে। আর আমি যথাসাধ্য চেষ্টা করব যে না বোঝা অংশগুলো আর একটু ভালো করে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি ভালো থাকো সবাই। পরের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করো।